মণিপুর নামের একটা গ্রাম ছিল, যেখানকার লোকেরা খুবই পেছনে ছিল আর একদম শান্ত জীবন কাটাচ্ছিল। যদি কারোর বাড়িতে সাইকেল চলে আসে তাহলে তারা পুরো গ্রামকে আমন্ত্রণ জানাতো। সেই গ্রামে রামু থাকত। রামু গ্রামে ছোট্ট মোটো কাজ করে নিজের পরিবার চালাতো। কখনো প্রধানের বাড়িতে কাজ করত, কখনো লাকড়ি কাটার কাজ করত, আর ওগুলো বিক্রি করে একটু টাকা রোজগার করত। জঙ্গলে কাঠ কাটাটা তো এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। জানি না কোন জানোয়ার কখন সামনে চলে আসবে, সবসময় ভয়ে থাকি আমি। রামু কিছু লাকড়ি কেটে সেগুলো বিক্রি করতে বাজারে চলে যায়। আরে এসো রামু এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম বটে। আমার অপেক্ষা? সেটা কেন করছিলে? কি হয়েছে বলো তো? এই কাঠগুলো নাও আর আমাকে পয়সা দিয়ে আমাকে ছাড়ো তো বাবা। আরে প্রধান মশাই তোমাকে ওনার বাড়িতে কাজ করার জন্য ডাকছে, বুঝলে তো? আর বলছিল যে পুরনো হিসাব সবকিছু মিটিয়ে দেবেন উনি। কি বলছো তুমি? তুমি এই কাঠগুলোকে ওজন করে নাও আর আজকের হিসাবটা করে দাও। আমি প্রধান মশাইয়ের বাড়িতে এক্ষুনি চলে যাচ্ছি। রামু সেই লাকড়িওয়ালার থেকে কিছু টাকা নিয়ে নেয় আর প্রধানের বাড়িতে কাজ আর পয়সার লোভে চলে যায়। তক্ষুনি প্রধান নিজের মুন্সির সাথে কথা বলছিল। এই গ্রামের লোকজনের গোলাম করা খুব সহজ, বুঝলে? কি করতে হবে? ওদেরকে সবসময় অসুবিধায় ফেলে দিতে হবে। ওদেরকে খুশিতে থাকতে দিলে চলবে না, কারণ ওরা যদি খুশিতে থাকে তাহলে আর কিসের গোলাম হলো? আরে গোলাম তো সেই হতে পারে যে বিষণ্ণতায় থাকে, যে দুঃখী থাকে। একদম ঠিক কথা বলেছেন প্রধান মশাই আপনি। সেই জন্যই তো আপনার সামনে বেশিরভাগ চাকর টাকর তো পোপো করে ঘুরে বেড়ায়। ওদের সবার কথা দূরে দাঁড়িয়ে থাকা রামু খুব মন দিয়ে শুনে নেয় আর মনে মনে ভাবতে শুরু করে। এদের মনের মধ্যে কত পাপ ঢুকে রয়েছে। সমস্ত গ্রামকে এত গোলাম ভাবেও। এর কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে তাহলে সে তো একটা মূর্খ হবে, তাই না? রামু প্রধানের কাছে গিয়ে বলে ওঠে, দেশ তো কবে স্বাধীন হয়ে গেছে প্রধান মশাই, তবে আপনাদের মতন প্রধান আর মুন্সিরাই যে গোলামি আর এরকম নোংরা জঘন্য চিন্তাধারা রাখে, যে গরিব মানুষকে গোলাম মনে করে, সাধারণ মানুষকে মূর্খ আর সৎ মানুষকে বোকা, তাই না? তোমার মাথা ঠিক আছে তো রামু? এসব কি বলছো? তোমার এত সাহস যে তুমি এই সব কিছু আমার সামনে দাঁড়িয়ে বলছো? বড় মুখে ছোট কথা প্রধান মশাই। যাই হোক, আপনি বলুন, আপনি আমায় খোঁজ করছিলেন তাই না? বাজারে কোনো কাজ ছিল? আজকে আমার ছেলের জন্মদিন। যাও যাও গিয়ে একটা প্যান্ডেল তৈরি করো আর গ্রামের সবাইকে বলে দাও যে আজকে আমার বাড়িতে ভোজ দেওয়া হবে, ঠিক আছে? আর তার সাথে যে হালুয়াই আসতে চলেছে তাতে সাহায্য করো তুমি। আগে প্রধান মশাই, আর আগের মাসেও তো একটা পয়সা বাকি রয়েছে তাই না? তার একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তোমার হিসেব আমি একটু পরেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে গিয়ে সমস্ত কাজ করে নাও। আমন্ত্রণের পুরো তৈয়ারি যেন রামুর হাতেই ছিল। সে গ্রামের প্রত্যেক বাড়িতে আমন্ত্রণ দেওয়া থেকে সমস্ত কাজ করে নেয়। এসো সবাই পেট ভরে খেয়ে নাও। খাবার খুব সুস্বাদু হয়েছে বটে। খাবারে অনেক কিছু শক্তি রয়েছে। নিজের নিজের ওজন বাড়িয়ে চলে যাও। সত্যি খুব ভালো ব্যবস্থা করেছে বটে। দারুণ লাগলো খাবারগুলো খেয়ে, কিন্তু যেখানে রামুর হাত একবার লেগে যায় সেখানে এমনই মজা হয়, তাই না? ঠিক বলেছো তুমি। রামুর হাতে যেন জাদু রয়েছে। যেই খাবারই তৈরি হয় সেটা রামুর হাত দিতেই খাবার খুবই সুস্বাদু আর ভালো হয়ে যায়। পুরো গ্রাম খুব ভালো করে আমন্ত্রণে খাবার খায় আর সবাই রামুর খুব প্রশংসা করে। কিন্তু প্রধান আর তার ছেলের এই কথাটা একেবারেই পছন্দ হয় না। কিন্তু যখন রামু প্রধানের কাছে নিজের টাকা চাইতে চলে যায় তখন প্রধান আর তার ছেলে এই কথাটা একদম পছন্দ করলো না। প্রধান মশাই, সবকিছু খুব ভালোভাবেই তো হয়ে গেল। সমস্ত গ্রামের সবাই ভোজ খেয়ে চলে গেল আর আপনার ছেলের জন্মদিনও তো খুব ভালোভাবে পালন করা হলো। এবার আসুন তো, আমার পয়সাটা আমাকে দিয়ে দিন তো। সবকিছু হলো, কিন্তু কিছু জিনিস ভালো হয়নি বটে। আমার ছেলেকে তো গ্রামের কোনো মানুষ দেখলাম না জন্মদিনের জন্য সংবর্ধনা জানালো। শুধু এলো, খাবার দাবার খেলো আর তোমার প্রশংসা করে এখান থেকে চলে গেল। এরকম আশা তো আমি গ্রামের লোকের কাছে করিনি। আর যদি বলতে হয় তোমার পয়সার কথা, সেটা তুমি নিয়ে যেতে পারো। প্রধান রামুকে টাকা দিয়ে দেয়। রামু ওখান থেকে চলে যায়। মালিক,
এটা কি বলুন তো, রামুকে ওর পয়সা আপনি এইভাবে কি করে দিয়ে দিলেন? এটা তো খুবই অন্যায়। সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি রামুর পেছনে দুজন গুন্ডা লাগিয়ে দিয়েছি বটে। যেই ও জঙ্গলের রাস্তা ধরে বাড়ির জন্য রওনা দেবে না, ওরা দুজন শক্ত করে পাকড়াও করে ধরে রামুর সব পয়সা কেড়ে নেবে। এই চল চল চল, পয়সা বের কর, পয়সা বের কর। পয়সা বের কর, না হলে তোকে শেষ করে দেব। পয়সা বের কর। ওই দুজন গুন্ডাকে দেখে রামু প্রচন্ড ভয় পেয়ে যায়। আগে এই নিন পয়সা, নিয়ে নাও, পয়সা নিয়ে নাও, আর এখান থেকে চলে যাও। আর দয়া করে তোমরা আমায় কিছু করো না। যেই মাত্র গুন্ডারা চলে যায়, রামু প্রচন্ড কাঁদতে শুরু করে। হ্যাঁ ঈশ্বর, আমি কি ক্ষতি করেছি তোমার? আমার পরিবার কতদিন হয়ে গেল খায়নি, শুধু এই আশাতে যে আমি কিছু পয়সা রোজগার করে তাদের পেটটা ভরে দেব। আমি তো বেশি কিছু চাইও নি তোমার থেকে, যে আমার থেকে এত অন্যায় করাচ্ছেন আপনি। রামুর কাদার আওয়াজ শুনে জঙ্গল থেকে অনেকগুলো জানোয়ার এদিক ওদিক পালাতে শুরু করে। ওদের মধ্যে থেকে একটা খরগোশ রামুর সামনে আহত অবস্থায় চলে আসে। আরে এটা আবার কি? এর অবস্থা তো খুবই খারাপ দেখছি আমি। ওর প্রাণ আমাকে বাঁচাতেই হবে, নাহলে তো এই খরগোশ নিজের প্রাণ ত্যাগ করবে। রামু সেই খরগোশে সাহায্য করে। যেই মাত্র খরগোশ জ্ঞান ফিরে আসে, খরগোশ রামুকে বলে ওঠে, আরে রামু, তুমি আমাকে চিনলে না? আমি তো তোমারই ছোট্টবেলার বন্ধু। খরগোশের আওয়াজ শুনে রামু প্রচন্ড অবাক হয়ে ওঠে। তুমি কি করে কথা বলতে পারো? এসব হচ্ছেটা কি? তুমি আমার নাম জানলে কি করে? আর আমার ছোটবেলার বন্ধু, এসব কি? এসব তুমি কি বলছো বলো তো? আরে তুমি শান্ত হয়ে যাও, আমি একটা মায়াবী খরগোশ। মনে হয় তোমার মনে পড়ছে না, এই দেখো। সেই মায়াবী খরগোশ নিজের জাদুই শক্তি দিয়ে রামুর ছোট্টবেলার জিনিস দেখিয়ে দেয়। রামুর সামনে তার ছোট্টবেলা দেখতে পায়, যেখানে রামু সেই খরগোশের সাথে খেলা করছিল, তাকে খাবার খাওয়াচ্ছিল আর তাকে জলও খাওয়াচ্ছিল। এটা কি করে হতে পারে? এই বাচ্চাটা তো আমিই বটে। আর আমার যতদূর মনে পড়ছে, আমার বাবা তো আমাকে কোনো জাদুঘরকে বিক্রি করে দিয়েছিল। তুমি ঠিক বলেছ, সেই জাদুঘরের সাহায্যেই আমি আজ মায়াবী খরগোশ হয়ে গেছি আর এই জঙ্গলেই থাকি। একটা বাঘ আমার উপরে আক্রমণ করলো, আমি বাঁচতে বাঁচতে এখানে চলে এলাম আর তুমি আমার প্রাণ বাঁচালে। এখন তুমি আমার কাছ থেকে যে কোনো দুটো জিনিস চাইতে পারো, আমি সেটা নিশ্চয়ই পূরণ করব। তোমার কাছ থেকে কিছু লাগবে না আমার, তুমি এখান থেকে চলে যাও আর আমাকে একা থাকতে দাও তো, আর কিছু না। রামুকে হতাশ আর অস্থির দেখে খরগোশ নিজের জাদুই শক্তি দিয়ে সেই জায়গাতেই একটা ফুচকার গাছ বানিয়ে দেয়। এটা আবার কি? একটা ফুচকার গাছ? এটা তুমি কেন করলে? তুমি নিজের ফুচকা বিক্রি করে নিজের সংসার চালিও। এই ফুচকার গাছ থেকে পুরি নিয়ে সামনেওয়ালা কুয়া থেকে জল নিয়ে তুমি সেটা বিক্রি করো, এতে তোমার আমদানিও হবে আর আমার বরদানও পূরণ হয়ে যাবে। সেই মায়াবী খরগোশের সাহায্যের কারণে রামু প্রচন্ড খুশি হয়ে ওঠে আর খুশির চোটে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ধন্যবাদ বন্ধু, ছোটবেলায় যে উপকার করেছিলাম তুমি এখনো মনে রেখেছো, অনেক ধন্যবাদ। আমি এই ফুচকাগুলোকে বিক্রি করে নিজের সংসারটা ভালো করে চালাতে পারবো। আর দ্বিতীয় দিন থেকে ঠিক সেরকমটাই হলো। রামু সেই ফুচকার গাছ থেকে অনেকগুলো ফুচকা নিয়ে নেয় আর পাশের কুয়ো থেকে টক ঝাল জলও নিয়ে নেয় আর সেগুলোকে একটা ঠেলাতে বিক্রি করতে শুরু করে। রামু দাদা, এক প্লেট ফুচকা দাও তো আমাকে, তোমার হাতে তো জাদু রয়েছে, জাদু। হ্যাঁ, আর নয় তো কি, একবারে এক প্লেট ফুচকা কেউ খেতেই পারবে না, ওর মনই ভরবে না। কমপক্ষে 3 প্লেট ফুচকা তো তাকে খেতেই হবে। আরে তো সামান্য তোমাদের ভালোবাসা, বুঝলে? আরে আমরা তো শুনেছি যে তুমি তোমার বাড়ি ঠিকঠাক করে নিয়েছো, একদম খুব ভালো কথা, বুঝলে তো? তোমার সংসার এখন খুব ভালোভাবে আর বাড়িটাও বেশ সুন্দর হয়ে গেছে, বুঝলে তো? সবই হরি ঠাকুরের কৃপা।
এখন রামু ফুচকা বিক্রি করে নিজের সংসার খুব ভালো করে চালাচ্ছিল। এইভাবেই অনেক মাস কেটে যায়। রামু গ্রামে একটা স্কুটারও কিনে নেয়। সেই স্কুটারের মধ্যে ফুচকা রেখে রামু আর রামুর স্ত্রী সন্ধ্যা দুজনই গ্রামে গ্রামে গিয়ে ফুচকা বিক্রি করার কাজ শুরু করে। এই কথাটা প্রধানের মোটেই পছন্দ হলো না। এই রামুকে একবার দেখো, কালকে একটু ব্যবসা শুরু করেছে আর হঠাৎ করে এত পয়সাওয়ালা হয়ে গেল যে গ্রামে একটা সাইকেল ছিল না, সেই গ্রামে রামু স্কুটিতে করে ফুচকা বিক্রি করছে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে মালিক, রামু কয়েক মাসের মধ্যেই তো আপনার থেকে বেশি বড় লোক হয়ে যাবে গিয়ে, আর বেশি সম্মানও পাবে না। তুমি শুধু ওর প্রশংসাই করতে থাকবে নাকি কোনো উপায়ও বলবে আমাকে, যাতে আমি রামুর ব্যবসাটাকে বন্ধ করতে পারি? হ্যাঁ, আরে একটা উপায় রয়েছে বটে। আপনার কি মনে পড়ে আপনার সেই পোষ্য গুন্ডাগুলো, ওদেরকে বলে দিয়ে ওর স্কুটি ফুচকা পুরি ভেঙে দিয়ে আপনি আপনার হিসেবটা ঠিক করে নিতে পারেন, তাই না? যাই বলো না মুন্সি, তুমি কিন্তু সত্যিই শয়তান। এইভাবেই চলতে থাকো, আর এবারে আমিও যাব, বুঝলে? ওর স্কুটি ফুচকা ভাঙা হচ্ছে দেখতে। প্রধান আর মুন্সি রামুর বাড়ির কাছে চলে যায় আর গাছের আড়ালে লুকিয়ে ওই গুন্ডাদের কাজকর্ম দেখতে শুরু করেন। যেভাবে গুন্ডারা স্কুটি পানিপুরির গাড়ি ভেঙে দেয়, প্রধান আর মুন্সি প্রচন্ড খুশি হয়ে ওঠেন। কেমন লাগলো বেটা এবার তোমার? কিন্তু এতে ওর খুব বেশি ক্ষতি হবে না, বুঝলে? আরে আমি তো দেখেছি মালিক, যে স্কুটি নিয়ে রামু সবসময় একটা গাছের কাছে যেত, বুঝলেন তো, আর সেখান থেকে স্কুটি ফুচকা নিয়ে বেরিয়ে পড়তো। আমার মনে হচ্ছে ওই জঙ্গলে গেছি একবার, ওই জায়গাটা দেখা উচিত। এটা তুমি আমাকে আগে কেন বলনি? হ্যাঁ, তুমি একটু বেশি করে পেট্রোল নিয়ে নাও, ঠিক আছে? পুরো জঙ্গলটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ। প্রধান আর তাদের গুন্ডারা অনেকগুলো পেট্রোল নিয়ে নেয় আর সেই ফুচকার গাছের কাছে চলে যায়। আর ওখানে গিয়ে দেখতে পান যে ফুচকার গাছ রয়েছে, যেখান থেকে রামু পুরি নিয়ে নিত। আচ্ছা, তাহলে এটা হলো আসল ব্যাপার। এবার আমি বুঝতে পেরেছি সবকিছু। এই সমস্ত গাছগুলোকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দাও তো দেখি। আর সেরকমটাই হলো। প্রধান পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেন, কিন্তু একটাও গাছ পুড়ল না। প্রধান, মুন্সি আর দুটো গুন্ডা প্রচন্ড অবাক হয়ে ওঠে। তক্ষুনি প্রধানের একটা লোক দৌড়তে দৌড়তে প্রধানের কাছে এসে বলতে শুরু করে, প্রধান মশাই, প্রধান মশাই, আপনার ফ্যাক্টরিতে আর আপনার বাড়িতে আগুন লেগে গিয়েছে, আর তার উপর আবার আপনার সমস্ত গাড়িগুলোর মধ্যে কেউ ভেঙে দিয়েছে বটে। জানি না কে করলো এইসব। না না, এটা হতে পারে না। এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, প্রধান নিজের বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়ি আর তার ফ্যাক্টরি দুটোই আগুনে পুড়ছিল, যেটা দেখে সে অবাক হয়ে যায় আর জোরে জোরে কাঁদতে শুরু করে। তক্ষুনি ওখানে সমস্ত গ্রামবাসীরা জমা হয়ে যায়, আর তার মধ্যে রামুও ছিল, যাকে দেখে প্রধান লজ্জা ফিল করতে শুরু করে। আমায় ক্ষমা করে দে রামু, এই সব কিছু আমারই কর্মের ফল রে। আমি তোর বাড়ি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করি, আর দেখ আমার বাড়ি শেষ হয়ে গেল। আমি যা করেছি তাতে আমার খুব লজ্জা লাগছে, আমায় ক্ষমা করে দাও। আপনি আপনার ভুল বুঝতে পেরে গেছেন তো আমার কাছে তো এটাই যথেষ্ট প্রধান মশাই। আপনি চিন্তা করবেন না, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনি আপনার পরিবারকে নিয়ে আমার বাড়িতে থাকতেই পারেন। আর ফ্যাক্টরির কথা যদি বলতেই হয়, তাহলে ইন্স্যুরেন্স দিয়ে তো আপনি ফ্যাক্টরির পয়সা পেয়েই যাবেন। প্রধান রামুকে সমস্ত কথা বলে দেন আর রামুর কাছে ক্ষমাও চেয়ে নেয়। আর এইভাবেই রামু আবার নিজের স্কুটিতে ফুচকা বিক্রি করা শুরু করে দেয়, আর পুরো গ্রামে চর্চিত হয়ে ওঠে। প্রধান আর মুন্সি ভালোর রাস্তা খুঁজে পান, আর ওরা নিজের জীবন ভালো করে কাটান। রামু নিজের ভালো ব্যবহারের কারণে অনেকগুলো ফুচকা স্কুটিতে বিক্রি করে। সোনু একজন ফেরিওয়ালা ছিল। ও লোকেদের পুরনো জিনিস নিয়ে বিক্রি করত। ওকে বাধ্য হয়ে এই কাজ করতে হতো। সবাই এত ভালো ভালো জামা কাপড় পরে, কে জানে কবে আমি ভালো জামা কাপড় পরতে পারবো। আমি তো শুধু সারাদিন পুরনো জিনিস বিক্রি করতে বেরিয়ে পড়ি। একদিন ও দেখে রাস্তায় আম বিক্রি হচ্ছে, যা দেখে ওর জিভে জল চলে আসে। ও দোকানদারের কাছে যায়। দাদা,
একটা আমদানি না খুব খিদে পেয়েছে। একটা আমের দাম 30 টাকা, দে 30 টাকা। আমার কাছে তো টাকা নেই। তো আমার কাছেও আম নেই, চল যা এখান থেকে। দোকানদার ওকে ধাক্কা মেরে ওখান থেকে বের করে দেয়। সোনু খিদের চোখে আমগুলো দেখে ওখান থেকে চলে যায়। যেতে যেতে ও একটা পার্কে চলে আসে। ওখানে প্রকাশ আর অনিল নামে দুজন ছেলে আম খাচ্ছিল। এ ভাই দেখ আমার বাবা কি ভালো আম এনেছে। আরে বা, আমগুলো তো দেখতে খুব ভালো বলে মনে হচ্ছে। চল তাড়াতাড়ি বের কর, আমরা খাই। এটা কোনো সাধারণ আম না, খুবই স্পেশাল আম। অনেক দামও নিশ্চয়, অনেক দাম। আমার বাবা বাইরে থেকে আনিয়েছে। আমার আম খেতে খুব ভালো লাগে, তাই জন্য। আম খেতে তো আমারও খুব ভালো লাগে, আর ধৈর্য ধরতে পারছি না। চল তাড়াতাড়ি আম বের করে দে, খেয়ে নি। অনিল আর প্রকাশ আম খাচ্ছিলই, তখনই ওখানে সোনু চলে আসে আর ওদের আম খেতে দেখে ওর জিভ লক লক করতে থাকে। আরে ওই ফেরিওয়ালাকে দেখ, আমাদের আম খেতে দেখে কেমন লোভ দিচ্ছে। চোখ চানাপোড়া করে কি দেখছিস? আম কখনো দেখিসনি নাকি? খাবি নাকি আম? সোনু মাথা নেড়ে হ্যাঁ বলে। ওরা ওকে আম দিতে যায়। যেই সোনু এগিয়ে আসে, ওরা আম ফিরিয়ে নেয় আর সোনু আম নেয়ার লোভে মুখ থুবড়ে পড়ে যায়। এসেছে কোথা থেকে আম খেতে? ক্ষমতা আছে তোর? ক্ষমতা তো হাঁটুতেই নেই। কত দামি আম, এর গন্ধ শোকাও তোর উচিত না। প্রকাশ আর অনিল ওকে নিয়ে হাসাহাসি করে। সোনু কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর কাঁধে ওর বস্তা ঝুলিয়ে হাঁটতে থাকে। যেতে যেতে ও একজন সাধু মহারাজকে দেখে যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ও ওনাকে দেখে ওনার কাছে দৌড়ে যায়। মহারাজ, কি হয়েছে? আপনি অজ্ঞান হয়ে গেলেন কিভাবে? আমার ওনাকে জল খাওয়ানো উচিত। সোনু দৌড়ে দৌড়ে পাশের নদী থেকে জল নিয়ে আসে আর সাধু মহারাজের মুখে ছিটিয়ে দেয়। আর সাধু মহারাজের জ্ঞান ফিরে আসে। সোনুকে ওনার কাছে দেখে সাধু মহারাজ ওনাকে বলে, কে তুমি? আর এখানে কি করছো? আর আমি মাটিতে পড়ে গেলাম কিভাবে? আমার কিচ্ছু মনে নেই। সাধু বাবা, এত গরমের জন্য আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি পাশের নদী থেকে জল এনে আপনার উপর ছিটিয়ে দিলাম আর খাওয়ালাম, তার জন্য আপনার জ্ঞান ফিরে এলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু, যে তুমি আমার সেবা করেছ। মহারাজ, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু তোমার এত হতাশ মনে হচ্ছে কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? সোনু সাধুকে সব কথা বলে দেয় আর নিজের আম খাওয়ার ইচ্ছা ওনাকে জানায়। সাধু সোনুর কথা শুনে ওকে আশ্বাস দেয় আর বলে, সোনু, তুমি আমাকে সাহায্য করেছ। আমি তোমার এই কমণ্ডলটা দিচ্ছি, এতে আমরস বেরোবে। তুমি ওটা যতবার উল্টাবে ততবার আমরস পাবে। এখন তুমি যতবার চাইবে আর যত চাইবে আমরস খেতে পারবে। সাধু সোনুকে কমণ্ডল দিয়ে দেয়। কমণ্ডল সোনু খুব খুশি হয়ে যায় আর ইচ্ছা মতো আমরস খেতে থাকে। ওর সঙ্গে সঙ্গে ও আরও গরিব লোকদেরও আমরস খাওয়ায়, যারা আমরস খাওয়ার সামর্থ্য ছিল না। একদিন যখন সোনু কমণ্ডল থেকে আমরস বের করে খাচ্ছিল আর ওর বন্ধুদের খাওয়াচ্ছিল, তখন অনিল আর প্রকাশ ওকে দেখে। প্রকাশ, এটা তো ওই ছেলেটা তাই না, যাকে আমরা আম খেতে দিইনি আর ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম? ও তো সেই ফেরিওয়ালা তাই না? হ্যাঁ ওই তো, কিন্তু ও তো ফেরিওয়ালা ছিল। ওর কাছে এত দামি আমরস কোথা থেকে আসছে? আর এত আমরস যে আরো বাকি বাচ্চাদেরও খাওয়াচ্ছে, এটা তো জানতে হবে ভাই। অনিল আর প্রকাশ লুকিয়ে লুকিয়ে দেখে আর কামণ্ডলের আমরস সে রহস্য জেনে যায়। আচ্ছা, তো ওর আমরসের এটাই রহস্য। ওই কমণ্ডলটা আমরা চুরি করে নেব আর তারপর দেখব এই আমরস কিভাবে খায়। অনিল আর প্রকাশ সোনুর চোখে আড়ালে ওই কথাগুলো চুরি করে নেয় আর পাহাড়ে গিয়ে লুকিয়ে পড়ে।
ওখানে ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগে যে কে ওই কমণ্ডল থেকে আমরস বের করবে। এই প্রকাশ, এই কমণ্ডলটা দে, আমরস বের করে খায়। আমি কেন কমণ্ডল দেবো? আমার হাতে যখন কমণ্ডল আছে তাহলে আমরস তো আমিই খাবো। না না না, কমণ্ডল থেকে তো আমরস আমি বের করে খাবো। সাহস থাকলে আমার থেকে নিয়ে দেখা। আমরসের কমণ্ডল আমার কাছে আছে, আর কমণ্ডল চুরি করার জন্য বেশি খেটেছিলাম, তাই কমণ্ডল আমরস আমার। আমি তোকে একটুখানি দিয়ে দেবো খুনি। প্রকাশ আর অনিল ওই কমণ্ডল নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। তখনই কমণ্ডল ওদের হাত থেকে পড়ে যায় আর আমরস বাইরে বেরিয়ে যেতে থাকে। যতবার ওটা পাহাড়ে ধাক্কা খায় ততবার কমণ্ডল থেকে আমরস বেরোতে থাকে, যার জন্য ওখানে বন্যা হয়ে যায়। আমি বলেছিলাম না কমণ্ডল আমাকে দিয়ে দে, আমি ওটা থেকে ভালোভাবে আমরস বের করে নিতাম, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। এখন যতবার এটা পাহাড়ে ধাক্কা খাবে ততবার এটা থেকে রস বেশি বেশি আমরস বেরোবে। এইভাবে যদি বেরোতে থাকে তাহলে আমরসে বন্যা হয়ে যাবে। আমি কিভাবে জানবো যে এটা জাদু এত হবে যে বন্যা হওয়ার মতো পরিস্থিতি হবে? আস্তে আস্তে পুরো গ্রাম আমরসের মধ্যে ডুবে যায়। সবাইকে ওই আমরসে সাঁতার কাটতে দেখা যায়। সবার বাড়িতে আমরস ঢুকে যায়। যখনই সোনু আমরসের বন্যার কথা জানতে পারে, ও ওই কমণ্ডলকে খুঁজতে বেরিয়ে পড়ে। ও বন্যায় ভেসে থাকা কমণ্ডলের কাছে পৌঁছে যায়। এই কমণ্ডলের আমরসে তো বন্যা হয়ে গেছে। যেভাবেই হোক এই বন্যাকে আমার ঠিক করতেই হবে, নয়তো সব কিছু তছনছ হয়ে যাবে। সোনু ওই কমণ্ডল নিজের হাতে নেয় আর কমণ্ডলকে বলে, কমণ্ডল কমণ্ডল, এই আমরসকে নিজের ভেতরে আবার ঢুকিয়ে নাও। যদি তুমি এইভাবে আমরস বের করতে থাকো তাহলে পুরো দুনিয়া এই আমরসে ডুবে যাবে। আমি তোমায় অনুরোধ করছি, এই আমরস তুমি নিজের ভেতরে ঢুকিয়ে নাও। কমণ্ডল সব আমরস ওর ভেতরে ঢুকিয়ে নেয় আর আবার সব কিছু আগের মতন হয়ে যায়। তারপর সোনু ওই কমণ্ডল নিয়ে ওই সাধু মহারাজের কাছে যায়। সাধু মহারাজ, এই কমণ্ডলের আর কোনো দরকার নেই। এই কমণ্ডলের জন্য তো আমরসের বন্যা হয়ে গিয়েছিল। আমার তো শুধু একটুখানি আমরস চাই। আমি চাই না আর এই কমণ্ডলের আমরস থেকে আরও কোনো বিপদ হোক। তাহলে তুমি কি চাও সেটা বলো। সাধু মহারাজ, আমি আপনাকে এই কমণ্ডল ফেরত দিতে চাই। আপনি এই আমরসের কমণ্ডল ফেরত নিয়ে নিন, যাতে আর কোনো বিপদ না হয়। ঠিক আছে, এই কমণ্ডল তো আমি ফেরত নিয়ে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, যখনই তোমার আমরস খাওয়ার ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে এসো। আমি এই কমণ্ডল দিয়ে তোমার পেট ভরে আমরস খাইয়ে দেবো। আচ্ছা মহারাজ, যখন আমার আমরস খাওয়ার ইচ্ছা হবে আপনার কাছেই চলে আসব, কিন্তু এখন এই কমণ্ডল থেকে আমরস বেরোবে না, কারণ কোনো জিনিসই বেশি ভালো না। এক না একদিন বেশি জিনিস খাওয়ার জন্য আমরা মুশকিলে পড়ে যাই। যতটা আছে ততটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তুমি একদম ঠিক বলেছ। লোভ খুবই খারাপ জিনিস। লোভে পড়েই অনিল আর প্রকাশ সেই কমণ্ডল চুরি করেছিল, যে কারণে বিপদ এসে গেল। সাধুকে প্রণাম করে সোনু ওখান থেকে চলে যায় আর আবার ওর ফেরিওয়ালার কাজ শুরু করে দেয়। এখন ওর কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে ও সাধু মহারাজের কাছে চলে যেত। উনি ওনার শক্তি দিয়ে ওকে ওই জিনিসটা দিয়ে দিত, কিন্তু ও কখনো লোভ করত না, কারণ ও লোভের ফল ভুগেছিল। ওদিকে অনিল আর প্রকাশও ভুল বুঝতে পারে, আর ওরা আর কোনো গরিবকে বিরক্ত করে না আর কখনো লোভও করে না। চুন্নিলাল টাকা রোজগার করার জন্য কে জানি আজ পর্যন্ত কত রকম কাজ করেছে। কখনো চুড়ি বিক্রি করেছে, কখনো খেলনা, আর কখনো সবজি বিক্রি করেছে, কিন্তু সব ব্যবসায় ওনার লোকসানই হয়েছে। এখন চুন্নিলাল একটা নতুন কাজ শুরু করে দিয়েছে। ও গ্রামের স্কুলের বাইরে একটা ফুচকার ঠেলা লাগিয়ে দিয়েছে। এসো বাচ্চারা, এসো এসো এসো,
পাপড়ি আর ফুচকা খেয়ে যাও। এসো এসো এসো। স্কুল ছুটি হওয়ার পরেই সব বাচ্চারা ওর ঠেলার সামনে গিয়ে জমা হয়ে যায়। এক প্লেট ফুচকা দাও আমায়। না, আমাকে প্রথমে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, সকলকে একে একে ফুচকা দেওয়া হবে। চুন্নিলালের ফুচকার ঠেলা বাচ্চাদের প্রতিদিনের একটা আড্ডার জায়গা হয়ে গেল। চুন্নিলাল মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাদের থেকে অনেক কিছু কথা জেনে নিত। আচ্ছা বলো, কাল কে কে ফুচকা খাবে? আমি। এই নাও আরো একটা ফুচকা। আজ তোমায় খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আজ আমাকে মা একটা নতুন সোনার চেন দিয়েছে। এই দেখো। রবির গলায় সোনার চেন দেখে চুন্নিলালের চোখ বাইরে চলে এলো। সেদিনেও রবিকে অনেক বেশি ফুচকা খাইয়েছিল। ব্যাস কাকু, আমার পেট ভরে গেছে। কত টাকা হলো? মাত্র 100 টাকা। 100 টাকা? আমার কাছে তো শুধু 20 টাকাই আছে। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে তোমার এই চেনটা দিয়ে দাও, আমি তোমার থেকে আর টাকা নেব না। বেচারা রবি নিজের সোনার চেন ওই ধূর্ত চুন্নিলালকে দিয়ে দিল। ধূর্ত চুন্নিলাল এইভাবেই বেচারা বাচ্চাদের দামি জিনিসপত্র নিতে থাকতো আর ওদের বোকা বানাতে থাকলো। একদিন রবি স্কুল থেকে সোজা বাড়ি যেতে লাগলো, তখন চুন্নিলাল ওকে দাঁড় করালো। কি ব্যাপার রবি, আজ তুমি ফুচকা খাবে না? না, আমি রোজ রোজ ফুচকা খেতে পারবো না। মা টাকা দেবে না। টাকা দেওয়ার এত তাড়া কিসের? টাকা আমাকে কাল দিয়ে দিও। সত্যি? চুন্নিলালের কথায় ভুলে রবি আবার ফুচকা খেতে লাগলো। আচ্ছা, যদি মা টাকা না দেয় তাহলে তুমি চুরি করে নাও, বুঝলে? চুন্নিলালের এসব ফালতু কথা ছোট রবির মাথায় ঘর করে নিল। পরের দিন রবি নিজের বাড়িতে রাখা টাকা চুরি করতে লাগলো। ঠিক তখনই ওর মা ওকে চুরি করতে ধরে ফেলেছিল। রবি, তুমি টাকা চুরি করছো কেন? মা, আমাকে না ফুচকাওয়ালা কাকু বলেছিল যে মা যদি টাকা না দেয় তাহলে চুরি করে নিবি। আর তোমার সোনার চেনটা গেল কোথায়? ওই চেনটা তো আমি ফুচকাওয়ালা কাকুকে দিয়ে দিয়েছি। বাবা, তুমি জানো চুরি করা খুব খারাপ অভ্যাস। রবির কথা শুনে ওর মায়ের খুব দুঃখ হলো। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর রবি যখন ফুচকা খেতে গেল, তখন চুন্নিলাল সব দিনের মতোই ওকে ফুচকা খেতে বলল। এই নাও আরো ফুচকা। আর বলো রবি, তুমি টাকা চুরি করেছো? হ্যাঁ কাকু, এই দেখো। 2000? বাহ বাহ বাহ, খুব ভালো। কাল যখন তোমার মা আরো টাকা রাখবে সেটাও নিয়ে নিও, তাতে তুমি আরো অনেক ফুচকা খেতে পারবে, বুঝলে? চুন্নিলাল যেই না টাকাটা নিল, রবির মা ওখানে পৌঁছে যায় আর ওকে হাতে না হাতে ধরে ফেলে। ও, তাহলে তুই সেই ধূর্ত ফুচকাওয়ালা যে আমার রবির সোনার চেন নিয়েছে আর ওকে টাকা চুরি করার জন্য বলেছিলি। না না, আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার টাকা আর আপনার সোনার চেন। আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। এখান থেকে অনেক দূরে চলে যাব আমি, আর আজকের পর আমি আর এখানে কখনো এমন কাজ করব না। তোমাকে পুলিশে দিয়ে দেওয়াটাই ঠিক হবে, যাতে তুমি আর কখনো এমন ধরনের ব্যবহার বাচ্চাদের সাথে না করতে পারো। এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। প্রথম হলো যে চালাক আর ধূর্ত মানুষ তাদের কর্মের ফল অবশ্যই ভোগ করে। আর দ্বিতীয় হলো যে আমাদেরকে আমাদের বাচ্চাদের ধূর্ত লোকেদের হাত থেকে বাঁচানোর জন্য ঠিক ভুলের পরিচয় করাতে হয়।
যজ্ঞ একজন পরিশ্রমী আর একজন সৎ কাঠুরিয়া ছিল, কিন্তু ও খুবই গরিব ছিল। ও একটা কুঁড়ে ঘরে নিজের স্ত্রী গৌরীর সাথে বসবাস করত। বাড়িতে আনাজপাতি শেষ হয়ে গেছে, কাল রান্না কি করে হবে? ওদের লোভী প্রতিবেশী মহিলা ওদের দারিদ্রতার উপহাস করত। এটা আবার কেমন রুক্ষ সূক্ষ্ম খাবার, এটা তো আমার গরুও খাবে না। প্রতিবেশীর কটু কথাতে ওরা খুবই কষ্ট পেত। আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি, সেগুলো বাজারে বিক্রি করে আনাজ কেনার টাকা জোগাড় হয়ে যাবে। যজ্ঞ জঙ্গলে গেল আর এক এক করে কাঠ কাটতে লাগলো। ও একটা বড় গাছের ডাল কাটার জন্য কুড়াল মারতেই যাচ্ছিল, তখনই একটা আওয়াজ শুনতে পেল। আমাকে কেটো না, আমাকে কেটো না, আমাকে কেটো না। এটা কার আওয়াজ আসছে? কে আছে এখানে? আমি আছি, তোমার সামনেই দাঁড়ানো গাছ। গাছকে বলতে দেখে ও খুবই অবাক হলো। যজ্ঞ গাছকে বলল যে যদি ও তাকে না কাটে তাহলে বাজারে গিয়ে বিক্রি করবে, তার কাছে আনাজ কেনার পয়সাও নেই। আমি একটা জাদুর গাছ, আমি তোমার প্রয়োজন পূরণ করব, তোমার যা চাই তাই পাবে। গাছের এমন কথা বলা মাত্রই জাদু করে ওখানে অনেকগুলো আনাজ, ডাল, চাল এসে হাজির হলো। এইসব দেখে যজ্ঞ খুব খুশি হলো। ধন্যবাদ জাদুর গাছ, তুমি আমার প্রয়োজন মিটিয়ে দিলে। পুরো মাসের খাবার দেখে গৌরীও খুব খুশি হলো। এবার আমাদের খালি পেটে আর থাকতে হবে না। তখনই প্রতিবেশী মহিলা এসে গেল। সেখানে রাখা জিনিসপত্র দেখে, এতগুলো আনাজ এই গরিবগুলোর কাছে? প্রতিবেশী গৌরীকে তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করলো। বিকেলবেলার অনুষ্ঠানে কোনো ছেঁড়া ফাটা শাড়ি পরে এসো না আবার জানো। গৌরীর কাছে তো একটাও ভালো শাড়ি ছিল না। ও মন খারাপ করে কাঁদতে শুরু করলো। কেঁদো না গৌরী। চিন্তায় মগ্ন যজ্ঞ নতুন শাড়ির ব্যবস্থা কোথা থেকে করবে এটা ভাবতে ভাবতে জঙ্গলে পৌঁছে গেল। জাদুর গাছ ওকে জিজ্ঞাসা করলো যে ওর মন কেন খারাপ। আমার স্ত্রীর কাছে একটাও ভালো শাড়ি নেই, আমি ওকে শাড়ি কোথা থেকে এনে দেব? ব্যাস এইটুকু ব্যাপার, তুমি যা চাইবে তাই পাবে। জাদুর গাছের এই কথা বলা মাত্রই ওখানে একটা নতুন শাড়ি চলে এলো। যজ্ঞ শাড়ি দেখে খুবই খুশি হলো। ও গাছকে ধন্যবাদ জানালো আর শাড়িটা নিয়ে বাড়ি চলে গেল। নতুন শাড়ি দেখে গৌরী খুবই খুশি হলো। সেই শাড়িটাই পরে ও যজ্ঞর সাথে প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল। গৌরীকে সুন্দর শাড়ি পরা দেখে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা গৌরীর খুব প্রশংসা করল। এই শাড়িটি তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে। গৌরীর প্রশংসা শুনে প্রতিবেশীর মনে খুব হিংসে হলো। আমি তো ভেবেছিলাম সকলের সামনে ওদের দারিদ্রতার উপহাস করব, কিন্তু এরা সকলে তো ওর প্রশংসা করছে। হিংসাবশত প্রতিবেশী মহিলা নিজের সোনার বালা লুকিয়ে দিল আর গৌরীর ওপর বালা চুরি করার দোষারোপ করে দিল আর সকলের সামনে ওকে অপমান করতে লাগলো।
দেখো দেখো, এই গৌরী আমার গয়না চুরি করেছে। যজ্ঞ গৌরীর অপমানে খুব কষ্ট পেল। এত দামি বালা আমরা কি করে ফেরত দেব? মন মরা যজ্ঞ জঙ্গলে গিয়ে ওই জাদুর গাছকে সম্পূর্ণ ঘটনা বলল আর কাঁদতে শুরু করলো। আমি ওই দামি বালা কোথা থেকে আনবো? গাছ হাসলো আর তারপর বলল, ব্যাস এইটুকু ব্যাপার, তোমার যা চাই তুমি তাই পাবে। আর ওখানে সোনার দুটো খুব সুন্দর বালা চলে এলো, যা দেখে যজ্ঞ আনন্দে লাফিয়ে উঠল। আবার একবার ও জাদুর গাছকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানালো আর বালা নিয়ে চলে গেল। যজ্ঞ আর গৌরী মিলে ওই বালা প্রতিবেশীকে ফিরিয়ে দিল। আমাদের ভুল হয়েছিল, এই নাও তোমার বালা। বালা দেখে প্রতিবেশী খুবই আশ্চর্য হলো। আমার বালা তো আমি লুকিয়ে রেখেছিলাম, তাহলে এই গরিবগুলোর কাছে এই বালা করতে গেলো? কিছু তো রহস্য আছে, আমাকে জানতেই হবে। গৌরী যজ্ঞকে জিজ্ঞেস করলো যে ও এত দামি বালা কোথা থেকে আনলো। জঙ্গলে একটা জাদুর গাছ আছে, সেই আমাকে এই বালা দিয়েছে। ওই শাড়ি আর আনাজও সেই গাছটাই আমাকে দিয়েছিল। যজ্ঞর কথা শুনে প্রতিবেশী মহিলা অবাক হয়ে গেল। আচ্ছা, তো এই রহস্য, তাহলে তো আমিও ওই জাদুর গাছের থেকে সোনা রূপো হিরে মুক্ত চেয়ে অনেক অনেক বড়লোক হয়ে যাব। পরের দিন প্রতিবেশী যজ্ঞর পেছন পেছন গিয়ে ওই জাদুর গাছ পর্যন্ত পৌঁছে গেল। সেখানেও সত্যি সত্যি যজ্ঞকে ওই গাছের সাথে কথা বলতে দেখলো। তারপর যজ্ঞ যাওয়া মাত্রই ও গাছের কাছে গেল। জাদুর গাছ, চল তাড়াতাড়ি আমাকে একটা হীরের হার দিয়ে দে। মহিলার চাওয়াতেই ওখানে একটা চকচকে হীরের হার চলে এলো। প্রতিবেশী এত খুশিতে পাগল হয়ে উঠল, কিন্তু যেই না সে ওই হারটা গলায় পড়লো, সেই হারটা সাপ হয়ে গেল। প্রতিবেশী ভয় পেয়ে চেঁচাতে শুরু করলো। ও সাপটা টেনে ফেলে দিল আর জাদুর গাছকে জিজ্ঞাসা করলো যে ও সাপ কেন পেল, যেখানে যজ্ঞ ওর মন খুশি জিনিস পাচ্ছিল। জাদুর গাছ বলল যে যজ্ঞ তার কাছে বাধ্যতার কারণে সেই জিনিস চেয়েছিল যেটা তার প্রয়োজন ছিল, কিন্তু প্রতিবেশী মহিলা লোভে পড়ে হার চেয়েছিল, তাই সেই লোভের পরিণামে সে সাপ পেল। এটা শুনে মহিলা খুব রেগে গেল। হ্যাঁ, আমি তোকে একেবারে জ্বালিয়ে দেব। প্রতিবেশী জ্বলন্ত মশাল নিয়ে জাদুর গাছকে জ্বালাবার চেষ্টা করলো। গাছ তো জ্বলল না, উল্টো প্রতিবেশী মহিলার আঁচলেই আগুন ধরে গেল। আর সে নিজেকে বাঁচাবার জন্য এদিক ওদিক দৌড়তে লাগলো। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে পরিশ্রম আর সততার সাথে যারা কাজ করে তারা নিজের প্রয়োজনের সমস্ত জিনিস পেয়ে যায়, কিন্তু যারা লোভ করে তারা কিছুই পায় না, কারণ লোভের কোনো সীমা নেই। আর বেশি লোভ করলে মানুষ নিজেরই ক্ষতি করে বসে, যেমন প্রতিবেশী মহিলা করল।